দ্বিতীয় পক্ষের বিষয় আপনারা চিঠি লিখছেন। একদম মাসের শেষের দিকে চলে এসেছি আমরা। মিথ্যে কথা এই বিষয়ে চিঠি লিখেছেন। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন দেয়া সরঙ্গী, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। মিথ্যে কথার প্রাত্যহিকী। মিথ্যে কথা বাড়িয়ে কাজ নেই। আমি মিথ্যে বলি, এটা মিথ্যে নয়, কারণ আমি মানুষ, কারণ আমার বুদ্ধি আছে। সাদাকে সাদা, কালোকে কালো, সে তো আমাদের ভুলো কুকুরও বলে। এর আর বিশেষত্ব কি? খিদে পেলে ভুলো কেউ কেউ করে লেজ নাড়ে। তোমার ঘরে গিয়েও আমিও যদি তাই করি, হ্যাংলা ভাববে না আমায়? আর পেট চেপে রেখে যদি বলি, পেটে এতটুকু জায়গা নেই গো, এই মাত্র খেয়ে এসেছি, তবেই না আমার ভদ্রতা? স্যার যখন ডেকে নিয়ে বললেন, হ্যাঁ রে, কাল যে তোকে মেরেছিলাম খুব লেগেছিল না? আমি কি বলবো, হ্যাঁ স্যার খুব লেগেছিল, আঙুলের দাগ বসে গেছে? হঠাৎ রাস্তায় পুরনো কোনো বন্ধু যদি বলে, আরে দেয়া, কেমন আছিস, কত দিন পর দেখা, ইত্যাদি, আমি কি কোনোদিন বলতে পারবো, তোমাকে বাপু আমি চিনতেই পারছি না, কে হে তুমি? আমাকেও একগাল হেসে বলতে হবে, আরে তুই, আমি তো ভাবতেই পারছি না। ওদিকে মেমোরি স্ক্যান চলবে ঘন্টায় 200 কিমি বেগে। কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না। বাবার বন্ধু পাকড়াও করে ধরো জিজ্ঞেস করলেন, কে, আমার যে বইটা দিয়েছিলাম পড়ে কেমন লাগলো? আমার কি বলা উচিত হবে, আমি একটু বৈরাগী টাইপ, বই দেখলেই রাগ হয়? না, আমি বলবো, হ্যাঁ পড়লাম তো, খুব সুন্দর, বলেই দ্বিতীয় প্রশ্ন ধেয়ে আসার আগে দ্রুত স্থান ত্যাগ করব। আবার ধরো, এই যখন রোজ স্কুল থেকে ফিরি, ঝিলের চারদিকে বাবলা গাছের হলুদ ফুল ছেয়ে থাকে চারিদিক, আর কাকগুলো কা কা করে কান ঝালাপালা করে, আর মশাগুলো দুদণ্ড বসতে দেয় না। স্কুল ম্যাগাজিনে আমি কি ওই সব সত্যি লিখব? ওখানে বাবলা গাছগুলো হবে কৃষ্ণচূড়া, কাকগুলো হবে বসন্ত বৌরি, আর মশাগুলো স্রেফ বাঁশিওয়ালা। বাঁশুরিয়া বাজাও বাঁশি, দেখি না তোমায়, গুঞ্জনে দোলে যে ভ্রমর, সুর তোলে যে উড়ে উড়ে। শুধুই ভ্রমর কেন, মশাও তো তোলে, তা কি বলা যাবে? যাবে না। তার চেয়েও বড় ব্যাপার, তমাল তার গোপন চিঠিটা যখন শিপ্রাকে দিল, শিপ্রা যদি কপট রাগ না দেখাতো, যদি বলেই দিত চিঠি পেয়ে সারা রাত সে ঘুমোয়নি, প্রেম কি এতটা জমতো? শিপ্রা খেলো হয়ে যেত না। মিথ্যেটা লাগে বুঝলে, সে আমাদের সৌজন্য, সভ্যতা, ভদ্রতা, অন্তরঙ্গতা অনেক কিছু শেখায়। তবে মিথ্যের রকম ফের আছে, খারাপ মিথ্যে, ভালো মিথ্যে। কোন মিথ্যেটা তুমি নেবে, তাতেই তোমার আসল পরিচয়, তাই না? সত্যিকারের ভালোবাসা জানিয়ে শেষ করেছেন দেয়া সরঙ্গী, কাঁথি, পূর্ব মেদিনীপুর। মানসী নন্দ, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, ভোরের সাথী প্রাত্যহিকী। ঝড়ের গতিতে রাজধানী এক্সপ্রেস ছুটে চলেছে দিল্লির উদ্দেশ্যে। আমরা কয়েকজন ওই ট্রেনের যাত্রী। দুপুরের খাবারের পর সবাই কম বেশি ঝিমোচ্ছে, আমিও। হঠাৎই কানে গেল একটা বাচ্চা সমানে বলে চলেছে, মা, বাবা, এই রকম একটা ট্রেন আমাকে কিনে দেবে তো বাবা? আমার কৌতূহলী চোখ ওদের দিকে পড়ল। মা ট্রেনের বাইরের দিকে মুখ রেখে ধ্যানস্থ। পাশে বসা সম্ভবত বাচ্চাটির দাদু। মায়ের কাছে উত্তর না পেয়ে বাচ্চাটা ওকেই প্রশ্ন করছে, বলো না দাদু, বাবা এইরকম ট্রেন আমাকে কিনে দেবে তো? দাদু ওকে কাছে টেনে নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বাচ্চাটা একই কথা বারবারই বলে চলেছে। কিছু পরে বাচ্চাটার মা মুখ ফিরিয়ে ছেলেকে বললেন, আগে তো দিল্লি পৌঁছোই, তারপর তুমি বাবাকে বলো, কেমন? কেমন ট্রেন তোমার পছন্দ?
এই বলে ভদ্রমহিলা মুখটা তুলতেই আমার চোখাচোখি হতেই দুজনে দুজনের দিকে তাকিয়ে আছি। কেউই চোখ সরাতে পারছি না। উনি উঠে দাঁড়ালেন, আমিও দাঁড়িয়ে। হঠাৎ উনি আমার অনেক কাছে এসে বললেন, কিছু মনে করবেন না, আপনি মানে তুই তুই কি মানসী? কাছে আসতে আমিও যেন ওকে চিনে ফেলেছি। বললাম, তুই কি লাকি? ঠিক বলছি তো? বলতেই ও আমাকে তার 2 হাতের বেষ্টনীতে বেঁধে ফেলল। সেই আবেগ ঘন মুহূর্ত কাটতে দেখলাম দুজনের চোখে জল। অনেকদিন পরে পুরনো বান্ধবীকে পাওয়ার আনন্দে। লাকি আমার কলেজের বান্ধবী। অনেক দিনের পুরানো বান্ধবীকে পেয়ে দুজনেই খুব উত্তেজনায় ফুটছি। সব কথা যেন একসঙ্গে বলতে পারলে ভালো হতো। কথায় কথায় কখন যে সন্ধ্যা নেমেছে বুঝতেই পারিনি। বাচ্চাটা বকবক করতে করতে দাদুর কোলে কখন যেন ঘুমিয়ে পড়েছে। লাকির কাছে শুনলাম ও তার একমাত্র পুত্র সন্তান আর শ্বশুরমশাইকে নিয়ে চলেছে তার স্বামীর কর্মস্থল দিল্লির উদ্দেশ্যে, তার স্বামীর মৃত্যুকালীন প্রাপ্য টাকা পয়সা নেবার জন্য। তার স্বামীর কর্মস্থল থেকে তাকে চিঠি পাঠিয়েছে। ওর কথা শুনে আমি আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছি না। কি দেখছি আমি? লাকির কপালে জলজল করছে সিঁদুর, হাতে শাঁখা পলা, পরনে লাল রঙের ঢাকাই জামদানি, গলায় মঙ্গল সূত্র, আর কানে শুনছি ওর স্বামী 6 মাস আগে মারা গেছেন রঙের কারখানায় এক ভয়াবহ দুর্ঘটনায়। কি বলছে লাকি? সত্যি নাকি সব? দুজনে দুজনের দিকে তাকিয়ে আছি কতক্ষণ বলতে পারবো না। লাকির চোখে আর জল নেই। নিস্তব্ধতা ভেঙে ওই বলল, তুই ভাবছিস তো এ সাজ কেন আমার? আমার মুখে জবাব নেই। ওই বলল, এ খবর আমি চেপে রেখেছি ওই 2 প্রাণীর জন্য। আমার শ্বশুর ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজ। কদিনই বা থাকবেন মানুষটা। পুত্র শোক ওকে দিতে পারলাম না রে। আর ওই দুধের বাচ্চাটা, জানি না আর কিছু। এরপরে কি করব, কি হতে চলেছে। এতদিন বর্তমানকে ধরে রাখতে এই মিথ্যার আশ্রয়ে। আর কিছু জানা নেই আমার। এর উত্তর দেবার মতো ভাষা বা শক্তি আমার নেই। শুধু প্রার্থনা, লাকি তোর এই মনোবল যেন অটুট থাকে, এই মনোবল যেন অটুট থাকে। খুব ভালো থাকিস রে। মানসী নন্দ, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। সুরেন্দ্রনাথ হেমব্রমের চিঠি পড়ব। গ্রাম ও ডাকঘর, নেকুর সেনী, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। সকাল সাথী প্রাত্যহিকী। সকাল থেকে শুরু কমা পূর্ণচ্ছেদবিহীন এক নাগাড়ে গড়গড় করে মিথ্যে কথা বলা। সবাই বিশ্বাসও করে। কি করব বলুন? মিথ্যা বাক্য ব্যাকরণ উচ্চারণ না করলে বদ হজম হয়। শরীর মন প্রাণ সুস্থ রাখার মোক্ষম দাওয়াই মিথ্যা প্রয়োগ দ্বারা মহান মহাপুরুষ সাজা। মিথ্যাকে সহ্য না করতে পারলেও ওজনে দাঁড়িপাল্লা কিন্তু মিথ্যার দিকেই ঝুঁকবে বেশিরভাগ সময়। কখনো কখনো মিথ্যার জালে জড়িয়ে আমরা যেন জালে পড়া রুই কাতলার মতো। চোরের মায়ের বড় গলা। মিথ্যা চিৎকার চেঁচামেচি করতে পারলে 16 আনাই লাভ, সেটা কে না জানে। সত্যযুগ কবে শেষ হয়ে গেছে, এখন ঘোর কলি। মিথ্যা বলে, এটা আমার রাজত্ব। মিথ্যা বাক্য বড্ড সুমধুর হয়, বিশ্বাসের জায়গা খুব তাড়াতাড়ি দখল করতে পারে বইকি, খুব পারে। তাই চাকরিতে মিথ্যে প্রতিশ্রুতিতে বেকার যুবক যুবতীরা সর্বশান্ত। মিথ্যা আচরণ, মিথ্যা ভালো লাগা, ভালোবাসার অভিনয় এই যুগে সর্বশ্রেষ্ঠ। সাধু বাবার মিথ্যা ছলাকলাতে গয়না চুরি হয়। নকলকে আসল প্রমাণ করতে চোখ ধাঁধানো, কত রকমের মিথ্যা বিজ্ঞাপনে ভরা। মহামান্য আদালতের কাছে কেউ বা সত্যিটা মিথ্যা করে বলে, আবার অনেকে মিথ্যাটাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে
তাতে দোষী বেকসুর খালাস পায়, বেচারা নির্দোষের সাজা হয়। তবে এমনও তো হয় মিথ্যে বলে অন্যের জীবন বাঁচে, সে মিথ্যে সত্যের চেয়েও পবিত্র হয়। মিথ্যা বলে অসাধু কোটিপতি হয়, সাধুর সত্য আচরণে অন্ন বস্ত্রের টান পড়ে। মিথ্যার জয়গান দিকে দিকে। না, আর নয় প্রাত্যহিকী। পরিবারে সকলকে ভালোবাসা প্রণাম নিবেদন করে চিঠি লেখা শেষ করলাম। সুরেন্দ্রনাথ হেমব্রম, গ্রাম ও ডাকঘর নেকুড়সেনী, জেলা পশ্চিম মেদিনীপুর। সুমনা পাঠকের চিঠি পড়ব, দুবরাজপুর, বীরভূম থেকে পাঠিয়েছেন। সত্যালোক প্রাত্যহিকী। মিথ্যে কথার ফুলঝুরি ফুটছে, তখন দেশে বিদেশের একটা গল্প তোমায় শোনাব। লেখক সৈয়দ মুজতাবা আলী অদ্ভুত একটা ঘটনার উপস্থাপন করে গেছেন বইটিতে। তার কাবুল যাত্রার সফর সঙ্গী ছিলেন তোমারই পূর্বতন কোনো বেতার কর্তা। তাঁর মুখেই ঘটনাটি। কাবুল থেকে জালালাবাদে বন্দি নিয়ে যাওয়ার সময় নিমলার বাগানে এক বন্দি পালিয়ে যায়। পাহারাদারের কোনো উপায় না দেখে শাস্তির ভয়ে সকালে প্রথম দেখা এক অতি সাধারণ লোককে বন্দি সাজিয়ে দলে পুরে নেয়। লোকটিকে শিখিয়ে দেয়, কেউ তাকে তার পরিচয় জানতে চাইলেই সে যেন বলে মা খু চিহাল ও পাঞ্জাম হাস্তাম, অর্থাৎ সে ৪৫ নম্বরের। জালালাবাদের জেলে গিয়ে পৌঁছালে সে তার মস্ত ভুল বুঝতে পারে। তখন সে দরখাস্ত করল, কিন্তু যত সহজ ভেবেছিল তত সহজ তো নয়। সে দরখাস্ত জেলারের কাছে পৌঁছয় না কিছুতেই। তার চেষ্টা দীর্ঘদিন চললেও কাজের কাজ হয় না। এইভাবে ১৬ বছর কেটে যায়। তখন আফগানিস্তানের যুবরাজের শাদী বা প্রথম সন্তান হওয়ার উপলক্ষে খুশ হয়ে অনেক দান খয়রাত করে। জেলে গিয়ে জেলবন্দীদের মুক্ত করতে জেলে গিয়ে সকলের পরিচয় নেয়। ওই নিরপরাধ বন্দীকে জিজ্ঞাসা করা হলে, তু কিস্তি, তুমি কে? তার উত্তর, মা খু চিহাল ও পাঞ্জাম হাস্তাম। অন্য সব প্রশ্নের ঠিকঠাক উত্তর দিলেও তার পরিচয় জানতে চাইলেই ওই একই কথা বলে। পরে অনেক সুলোক সন্ধান করে তাকে মুক্ত করলেও জীবনে ওই পরিচয় মন্ত্রটি ত্যাগ করতে পারেনি। জীবনকে একেই বলে প্রাত্যহিকী। একটা সামান্য ঘটনা, একটা মিথ্যে কিভাবে লোকটির সত্য জীবনকে আমূল পাল্টে দিল, জেনে অবাক হতে হয়। সুমনা পাঠক, দুবরাজপুর, বীরভূম থেকে লিখেছেন। বিশ্ব সিন্ধু দে, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। সত্যপ্রিয় প্রাত্যহিকী। শঙ্খ ঘোষের কবিতায় সেই ছেলেটি সরল মনে জানিয়েছিল, লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। তবে তার মিথ্যে একেবারে মিথ্যে ছিল কি? শরৎ মেঘে যখন সে রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজে পায়, তখন তার আর দোষ ধরা যায় না। আবার বিদ্যাসাগরের লেখার সেই ছেলেটি যে মাসির কান কামড়ে দিয়েছিল, তার কথা নিশ্চয়ই ভোলনি প্রাত্যহিকী। তাকে কে মিথ্যেবাদী বানালো? ধীরে ধীরে প্রশ্রয়ে চুরির দিকে ঠেলে দিয়ে চোর বানালো। জীবনের চরম মুহূর্তে দাঁড়িয়ে সে উপলব্ধি করতে পেরেছিল চরম সত্যকে। মাসির কানে কানে ভুবন বলতে চেয়েও কিছু বলতে পারেনি। কান কামড়ে মাসিকে শাস্তি দিয়েছিল রাগে, ক্ষোভে, অভিমানে, আত্মযন্ত্রণায়। তার শেষ কথা, মাসি, তুমি আমার এই ফাঁসির কারণ। ভুবনের মাসি তার কৃতকর্মের পুরস্কার পেয়েছিলেন। মিথ্যে বললে আমরাও পাই, তবুও কারণে অকারণে মিথ্যেকেই আঁকড়ে ধরাটাই যেন আমাদের অভ্যেস। ভুবনের ভালো হওয়ার প্রচেষ্টা মনের ভেতর সুপ্ত থাকলেও তাকে জাগিয়ে তোলার জন্য তেমন কারোর প্রশ্রয় সে পায়নি। তাই সে মিথ্যেবাদী হয়ে উঠেছিল, চুরিটাকেই জেনেছিল জীবনের সার।
এখন হাজার হাজার ভুবন চারপাশে ঘুরছে প্রাত্যহিকী, ফাঁদে ফেলতে চাইছে, মিথ্যের পাহাড় জমিয়ে মনে বিশ্বাস জাগাতে চাইছে, মিথ্যের সাজে সেজে আছে মানুষ, দেশ, রাষ্ট্র। তবে মিথ্যে যে বেশি দিন টেকে না, সত্য যে প্রকাশিত হয় শরতের রাত ঠেলে ভোরের শিউলির মতো, কাশফুল আর শালুকের মতো। এসো প্রাত্যহিকী, মিথ্যে না বলে, তাকে না প্রশ্রয় দিয়ে সত্যের পথে হাঁটি। মিথ্যেকে প্রশ্রয় দিয়ে যেন আর ভুবন না গড়ি। কবিগুরু বলেছেন, বলো, মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ, স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচাতে। চলো আমরা এবার ফিরে চলি সত্যের পথে, মনের ভেতর মিথ্যাকে মুচড়ে গলা টিপে হত্যা করে ধ্বনিত হোক এবার ফিরাও মোরে। বিশ্ববিন্দু, সিন্ধু দে, বেলদা, পশ্চিম মেদিনীপুর। আবার বলছি, বিশ্ব সিন্ধু দে। রীতা চট্টোপাধ্যায়ের চিঠি পড়ব, কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন। প্রিয় বন্ধু প্রাত্যহিকী, তোমার এই পক্ষের বিষয় মিথ্যে কথা। লিখতে বসে ভাবছি, মিথ্যে কথা বলে যদি কয়েকটি প্রাণ বেঁচে যায় তাহলে সেই ক্ষেত্রে আমি বারে বারে মিথ্যা বলতে রাজি। অনেকদিন আগের একটা ঘটে যাওয়া ঘটনা আজ তোমাকে লিখতে চাই। বৈবাহিক সূত্রে 1972 সাল থেকে আমি কৃষ্ণনগরের বাসিন্দা। দীর্ঘকাল ধরে অনেকগুলি পরিবার আমাদের এই পাড়ার বাসিন্দা। তার মধ্যে অন্য ধর্মের পরিবারও রয়েছে। সুখে দুঃখে বিপদে আপদে সবাই মিলে একাকার হয়ে যাই আমরা। কর্মসূত্রে আমার পরিবারের অনেকে বিভিন্ন জায়গায় বাস করেন। পাশাপাশি বাড়িতে শ্বশুর মশাই এবং মেজজেঠু শ্বশুর মশাই থাকেন। জেঠিমা নিঃসন্তান ছিলেন। ভীষণ রক্ষণশীল পরিবারের মেয়ে হওয়ায় জাতিভেদ ও ধর্মীয় কুসংস্কারের ঊর্ধ্বে উঠতে পারতেন না। ফলে ভিন ধর্মের প্রতিবেশীদের ওদের বাড়িতে প্রবেশাধিকার ছিল না। হঠাৎ একদিন খবর এলো, কাছাকাছি একটি অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছে। কারণটা কেউই সঠিক বলতে পারছে না। এইসব ক্ষেত্রে যা হয়, সঙ্গে সঙ্গে দাবানলের মতো গণ্ডগোল ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। ভিন ধর্মের প্রতিবেশীদের বাড়ি আক্রমণ করা হবে খবর পাওয়া মাত্র পাড়ার সকলে মিলে ছুটে গিয়ে তাদের বাড়ি পাহারা দিতে লাগলো। আক্রমণকারীরা বাড়ির সদস্যদের খুঁজছিল। জেঠিমার বাড়িতেও গিয়ে তাদের খোঁজ করেছিল। জেঠিমা সেদিন মিথ্যে কথা বলেছিলেন। পাড়ার ছেলেদের প্রতিরোধের মুখে আক্রমণকারীদের দল সেদিন ফিরে যেতে বাধ্য হয়েছিল। এর মাঝেই শোনা গেল সেই বাড়ির 3 জন পুরুষ, তাদের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। দিন দুয়েক পরে প্রশাসন শক্ত হাতে ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় এলো। পরে জানতে পারলাম ওরা 3 জন জেঠিমার বাড়িতেই ছিল। জেঠিমাই ওদের নিরাপদে থাকার জন্য আশ্রয় দিয়েছিলেন। নিরাপত্তার কারণে 3-4 জন মাত্র জানত। আমার জেঠিমা শাশুড়ি প্রতিবেশীর বিপদে আজন্ম লালিত সমস্ত কুসংস্কারের ঊর্ধ্বে উঠে মিথ্যে কথা বলে সেদিন প্রতিবেশীদের জীবন রক্ষা করেছিলেন। তাকে জানাই প্রণাম। প্রাত্যহিকী পরিবারের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। রীতা চট্টোপাধ্যায়, কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন। ছোট্ট একটি চিঠি পড়ব, সৌরভ শাহ রিয়ার, গ্রাম মানিকপুর, জেলা হুগলি। প্রিয় প্রাত্যহিকী, সকলের কাছে আমার একটি সকাতর নিবেদন আছে। অনেকে আমরা মিথ্যা বলি, ফুলিয়ে ফাঁপিয়ে বলি। কদাপি তা বলা উচিত নয়। এর ফল যে কত মারাত্মক হতে পারে সেই কাহিনীই বলছি। রানুদির বান্ধবী ধনিয়াখালী হাসপাতালে ভর্তি ছিল। উকুনের বিষ খেয়েছিল। তাকে দেখতে গিয়েছি। ওখানে ওই ওয়ার্ডেই এক বিষ খাওয়া রোগীও ছিল, পোড়াবাজারের একটি ছেলে। আজ তার ছুটি। সেও বিষ খেয়েছিল, এখন সুস্থ। সে রানুদির বান্ধবীকে সান্ত্বনা দিয়ে বলে, কিচ্ছুটি হবে না তোমার। এই আমাকে দেখো, 5 পাতা ঘুমের ওষুধ খেয়েছিলাম, জমকে কলা দেখে ড্যাং ডিঙিয়ে বাড়ি যাচ্ছি। কথাটি রানুদির কানে গিয়েছিল। বেশ কিছুদিন কেটে গেছে। একদিন জামাইবাবুর সঙ্গে কিছু মনোমালিন্য হওয়ায় ঝোঁকের মাথায় রানুদি 1 পাতা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। দিদি জানতো এতে তার কিছুই হবে না, কিন্তু তার ঘুম আর কিছুতেই ভাঙল না।
এনআরএস হাসপাতালে ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে পাড়ি দিল ঘুমের দেশে। একবার সেই ছেলেটির দেখা পেয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি 5 পাতা ঘুমের পরে খেয়েছিলে? এমন মিথ্যে কেন বলেছিলে? তোমার এমন মিথ্যে কথা বিশ্বাস করে আমাদের রানুদি যে হারিয়ে গেল। ছেলেটি বলল, এমন কথা সে বলেছে বলেই মনেই করতে পারছে না। তার চোখ দুটি কিন্তু বলছিল সে মিথ্যা বলছে, ডাহা মিথ্যা। সৌরভ শাহরিয়ার, গ্রাম মানিকপুর, জেলা হুগলি থেকে পাঠিয়েছেন।